রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হুথি বা আনসারুল্লাহ আন্দোলন একটি ব্যতিক্রমী উদাহরণ, কেননা ইয়েমেনের উত্তরের একটি স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী হিসেবে যাত্রা শুরু করে ধীরে ধীরে তারা আঞ্চলিক ভূরাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। 2000 সালের পরপর প্রাথমিকভাবে ইয়েমেনের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করার মধ্য দিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করে। 2014 সালে তারা রাজধানী দখল করে নেয় এবং 2023 সালের মধ্যে তারা আন্তর্জাতিক অঙ্গনে ফ্যাক্টর হিসেবে উঠে আসে, যখন তারা সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলা চালায় বা এরকম সক্ষমতার বার্তা দেয়। হুথি আন্দোলনের উত্থান ঘটে এমন এক ক্রান্তি লগ্নে, যখন ইরানের আঞ্চলিক প্রক্সি কৌশল এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে গঠিত উপসাগরের নিরাপত্তা কাঠামো পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়ে। এই পরিপ্রেক্ষিতে হুথিদের যেমন একদিকে স্থানীয় সামাজিক রাজনৈতিক তৎপরতার প্রতিক্রিয়া হিসেবে দেখা যায়, তেমনি আবার বহির্বিশ্বের ভূরাজনৈতিক স্বার্থসিদ্ধিও নিয়ামক হিসেবে ভূমিকা রাখছে। তারা পুরোপুরি স্বায়ত্তশাসিত নয়, আবার পুরোপুরি বাইরের কোনো শক্তির মাধ্যমে পরিচালিত নয়, বরং তারা এমন একটি রাজনৈতিক সত্তা যা অভ্যন্তরীণ প্রয়োজন ও আঞ্চলিক দ্বন্দ্বের মিলিত প্রভাবে তৈরি হয়েছে। হুথি আন্দোলনের উৎপত্তি ইয়েমেনের উত্তরের সাদ প্রদেশে, যেখানে জায়েদি শিয়া জনগোষ্ঠী বহুদিন ধরে প্রান্তিক অবস্থানে ছিল। জায়েদিয়া মতবাদ শিয়া ইসলামের একটি শাখা, যার উৎপত্তি 8ম শতকে। এটি মতাদর্শগতভাবে ইরানের প্রচলিত দ্বাদশ ইমামি শিয়া মতবাদ থেকে আলাদা। 90-এর দশকে দ্য ইয়াং বিলিভার্স নামের একটি সাংস্কৃতিক ও ধর্মীয় জাগরণ আন্দোলন হিসেবে এর পথ চলা শুরু হয়, কিন্তু 2004 সালের মধ্যে এটি একটি সশস্ত্র বিদ্রোহের রূপ নেয়। হুথি আন্দোলনের রাজনৈতিক পরিচয় 3টি মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। 1. ধর্মীয় সম্প্রদায়গত পরিচয়, 2. স্থানীয় স্বায়ত্তশাসনের দাবি এবং 3. বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা। 2014 সালে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়ার পর হুথিরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যাবলীর উপর প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। নিরাপত্তা, কর ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও শিক্ষা কার্যক্রম তাদের নিয়ন্ত্রণে চলে আসে। বর্তমানে হুথিরা ইয়েমেনের জনবহুল অঞ্চলসমূহে কার্যকর শাসন ক্ষমতা ধরে রেখেছে। একটি সাধারণ বিদ্রোহী গোষ্ঠী হিসেবে না থেকে তারা ধীরে ধীরে এমন একটি সশস্ত্র রাজনৈতিক সত্তায় রূপান্তরিত হয়েছে, যাদের প্রশাসনিক শাসন ও রাষ্ট্র গঠনের বাস্তব সক্ষমতা রয়েছে। হুথিদের মতাদর্শিক কাঠামো একটি রাজনৈতিক নির্মাণ প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে। তারা তাদের এই ধর্মীয় ঐতিহ্যকে একটি বিপ্লবী দৃষ্টিকোণ থেকে পুনরায় ব্যাখ্যা করেছে। এই আন্দোলনের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ 3টি মৌলিক ধারণার উপর দাঁড়িয়ে আছে। এগুলো হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ন্যায় বিচার। এই ধারণাগুলো ইয়েমেন থেকে বিদেশি প্রভাব অপসারণ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং প্রকৃত রাজনৈতিক প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠার দাবির ভিত্তি তৈরি করেছে। হুথিরা নিজেদের কেবল একটি ধর্মীয় শক্তি হিসেবে উপস্থাপন করে না, বরং নিজেদেরকে রাজনৈতিক ও সামাজিক অর্থনৈতিক সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ একটি আন্দোলন হিসেবেও তুলে ধরে। রাজনৈতিকভাবে হুথিরা কেন্দ্রীয় রাষ্ট্রের একটি বিকল্প মডেল উপস্থাপন করতে চায়। জাতিসংঘ নেতৃত্বাধীন ন্যাশনাল ডায়ালগ কনফারেন্সের সময় হুথিরা ফেডারেল ব্যবস্থার প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাদের যুক্তি ছিল, ইয়েমেনকে 6টি অঞ্চলে ভাগ করার প্রস্তাব উত্তরাঞ্চলের জায়দি জনগোষ্ঠীকে আরও প্রান্তিক করে তুলবে। 2015 সালের পর থেকে হুথি আন্দোলন তাদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে শুরু করে, কেননা তখন থেকেই তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে আর কেবল বাহ্যিক শক্তি হিসেবে নয়, বরং ইয়েমেনের অভ্যন্তরীণ সার্বভৌমত্বকে সক্রিয়ভাবে ক্ষতিগ্রস্তকারী শক্তি হিসেবে চিহ্নিত করতে শুরু করে। এর প্রেক্ষিতে হুথিরা তাদের শাসন কাঠামোকে বৈধতা দেওয়ার চেষ্টা শুরু করে, যাতে তারা জাতীয় মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। হুথিদের রাজনৈতিক প্রকল্পটি কোনো প্রচলিত সাম্প্রদায়িক ধর্মতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত নয়, বরং তারা একটি বিকল্প মডেল উপস্থাপন করে। এই মডেলের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে সশস্ত্র প্রতিরোধ, সামাজিক সাম্যতা, বিদেশি হস্তক্ষেপের বিপরীতে সামষ্টিক সার্বভৌমত্ব এবং নৈতিক শাসনের প্রতিশ্রুতি। এই মডেল তাদেরকে একটি ঐতিহাসিক প্রতিরোধ আন্দোলন থেকে একটি কার্যকর রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করেছে, যার লক্ষ্য শুধু শাসন নয়, বরং ইয়েমেনের জাতীয় পুনর্গঠন।
হুথি গোষ্ঠী ও ইরানের সম্পর্ককে প্রায়শই প্রক্সি যুদ্ধের কাঠামোর মধ্যে বিশ্লেষণ করা হয়, তবে এই ব্যাখ্যা ধারণাগতভাবে অপর্যাপ্ত এবং বাস্তব প্রেক্ষাপটে পুরোপুরি সঠিক নয়। ইরানের সহায়তা নিঃসন্দেহে হুথিদের প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, কিন্তু তারা ইরানের পুরোপুরি নিয়ন্ত্রণাধীন কোনো যন্ত্রে পরিণত হয়নি। এই সম্পর্কে একটি কৌশলগত সমঝোতা বলা যায়, যেখানে উভয়ের স্বার্থ অসম হলেও পরস্পর পরিপূরক। ইরান হুথিদের সরকারি সামরিক সহায়তা প্রদান করে থাকে। 2015 সালের পর থেকে হুথিদের অস্ত্র ভাণ্ডারে যেসব অস্ত্র দেখা গেছে, যেমন বুরকান 1 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কুদস ক্রুজ মিসাইল এবং সামাদ সিরিজের ড্রোন, এসব অস্ত্র ইরানীয় প্রযুক্তির সঙ্গে সুস্পষ্টভাবে সংযুক্ত। এই অস্ত্রগুলো শুধু ইয়েমেনের গৃহযুদ্ধে নয়, বরং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর দীর্ঘ পাল্লার হামলার প্রতিরোধে এবং লোহিত সাগরে সামুদ্রিক অভিযানে ব্যাপক ভূমিকা পালন করে। সামরিক সহায়তার পাশাপাশি গুরুত্বপূর্ণ হল ইরান কতটা রাজনৈতিক প্রভাব বিস্তার করতে সক্ষম। হিজবুল্লাহ বা ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স এর মতো অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীর তুলনায় হুথিরা তাদের রাজনৈতিক সিদ্ধান্তে অনেক বেশি স্বায়ত্তশাসন বজায় রাখে। উদাহরণস্বরূপ বলা যায়, 2014 সালে হুথিদের সানার দখল নেওয়ার সিদ্ধান্ত ইরানের পূর্বানুমতি ছাড়াই হয়েছিল, যদিও পরে তেহরান সেই ঘটনাকে মেনে নিয়েছিল। তেমনি 2023 সালে গাজা যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলো ইরানের সরাসরি নির্দেশে নয়, বরং তাদের নিজেদের কৌশলগত বিবেচনায় পরিচালিত হয়েছে বলে ধারণা করা হয়। হুথি ও ইরান অনেক ক্ষেত্রে একমত হলেও তারা রাজনৈতিক ধর্মতাত্ত্বিক দিক থেকে এক নয়। ইরানের শাসন কাঠামো বেলায়াত এ ফকিহ মতবাদের উপর প্রতিষ্ঠিত এবং এটি একটি কেন্দ্রীভূত ধর্মতন্ত্র। অন্যদিকে হুথিরা এই মডেল ইয়েমেনে গ্রহণ করেনি, বরং তারা ঐতিহ্যবাহী জায়দি মতবাদকে একটি বিপ্লবী আখ্যানের সঙ্গে মিলিয়ে ব্যবহার করেছে, কিন্তু কোনো ধর্মীয় নেতৃত্বের শ্রেষ্ঠত্ব বা সর্বোচ্চ কর্তৃত্বের ধারণা মেনে নেয়নি। ইরান হুথি সম্পর্কের স্বতন্ত্রতা এখানেই যে এটি পারস্পরিক উপযোগিতার ভিত্তিতে দাঁড়ানো। ইরান হুথিদের কেবল একটি প্রক্সি বাহিনী হিসেবেই দেখে না, বরং তাদেরকে প্রতিরোধ অক্ষ সংক্রান্ত ধারণাকে আরব উপদ্বীপে সম্প্রসারণের একটি কৌশলগত কেন্দ্র হিসেবে বিবেচনা করে। হুথিরাও ইরানকে কেবল সমরাস্ত্র পাওয়ার উৎস হিসেবে দেখে না, বরং বৈশ্বিক ব্যবস্থার বিরুদ্ধে বৈধতার একটি উৎস হিসেবেও দেখে। সংক্ষেপে বলা যায়, ইরান ও হুথিদের সম্পর্ক একতরফা নিয়ন্ত্রণ নয়, বরং একটি বহু স্তর বিশিষ্ট অংশীদারিত্ব। কখনো তাদের স্বার্থ একত্রে মিলে যায়, আবার কখনো কখনো মতপার্থক্য দেখা দেয়। ইরানের সহায়তা হুথিদের অস্তিত্বের ভিত্তি নয়, তবে এটি তাদের আঞ্চলিক প্রভাব বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে। 2023 সালের পর হুথিদের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হামলাকে এই সংগঠনের ইতিহাসে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়। এটি হুথিকে শুধু ইয়েমেনের অভ্যন্তরীণ শক্তি হিসেবে নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। যদিও এসব হামলাকে অনেক সময় চরমপন্থী মতাদর্শ বা ইরানি প্রভাবের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা হয়, আসলে এগুলো হুথিদের বহু স্তর বিশিষ্ট কৌশলগত হিসেব নিকেশেরই অংশ। ইসরায়েলের উপর হুথিদের হামলাকে শুধুমাত্র ধর্মীয় বা নৈতিক প্রতিক্রিয়ার ফলাফল হিসেবে দেখা যথেষ্ট নয়। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর হুথিরা ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই হামলার মূল উদ্দেশ্য ছিল দুটি: তথাকথিত প্রতিরোধ অক্ষে নিজেদের অবস্থান শক্তিশালী করা এবং 2, আরব জনগণের মধ্যে নিজেদের বৈধতা ও জনপ্রিয়তা বৃদ্ধি করা। এই সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে হুথিরা কেবল ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেনি, বরং নিজেদের এমন একমাত্র আরব শক্তি হিসেবে উপস্থাপন করেছে যারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাস্তব ও কার্যকর সামরিক প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা ছিল আরও সরাসরি কৌশলগত যুক্তির ভিত্তিতে পরিচালিত। সৌদি নেতৃত্বাধীন জোটের ইয়েমেন হস্তক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষত সরবরাহ, গোলাবারুদ ও গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে, তা হুথিদের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে একটি প্রত্যক্ষ পক্ষ হিসেবে দাঁড় করায়। লোহিত সাগরে আমেরিকান নৌযানের উপর চালানো হুথিদের হামলা কেবল সতর্ক বার্তা নয়, বরং এটি তাদের প্রযুক্তিগত ও কৌশলগত সক্ষমতা প্রদর্শনের একটি উপায় ছিল।
অনেকেই মনে করেন এসব খুচরো হামলায় ইসরায়েলের কিছুই যাবে আসবে না, তবে বাস্তবতা হলো এই হামলাগুলো হুথিদের অসম যুদ্ধ কৌশল ব্যবহারে সক্ষমতা তুলে ধরে, যা তারা আঞ্চলিক কৌশলগত দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। লোহিত সাগরের বাণিজ্যিক নৌ চলাচলে বিঘ্ন ঘটানো নিছক আগ্রাসন নয়, এটি প্রতিপক্ষের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করার একটি উপায়ও বটে। 2023 সালের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুথিদের চালানো হামলা এই গোষ্ঠীকে আঞ্চলিক রাজনীতিতে অনেক বেশি দৃশ্যমান করে তুলেছে। এর ফলে তারা পূর্ব ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তিত কাঠামোর একটি অংশে পরিণত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার আর রাগ ঢাক না রেখে পুতিনকে সরাসরি হুমকি দিলেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী পুতিন যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ না থামিয়ে যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করে তাহলে তাকে এর চরম মূল্য দিতে হবে। হোয়াইট হাউসে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান তিনি শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। তবে রুশ প্রেসিডেন্ট ইতোমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান জানেন। ট্রাম্প বলেন, পুতিনের কাছে আমার নতুন কোনো বার্তা নেই। সে জানে আমি কি অবস্থানে আছি। এখন সে একটা সিদ্ধান্ত নেবে যেটা হয়তো আমাদের খুশি করবে, আর যদি সেটা আমাদের খুশি না করে তাহলে আপনারা ভয়ঙ্কর কিছু একটা ঘটতে দেখবেন। ট্রাম্পের এই মন্তব্যের আগেই পুতিন জানিয়েছিলেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মস্কোতে সাক্ষাৎ করতে প্রস্তুত। যুদ্ধবন্ধের সমঝোতার জন্য ট্রাম্পের আহ্বানের প্রেক্ষিতেই পুতিন এই ইচ্ছা প্রকাশ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিং এ আয়োজিত এক বিশাল সামরিক প্রদর্শনীর আয়োজনে অংশ নিয়ে পুতিন বলেন, ট্রাম্প আমাকে নতুন একটি বৈঠকের অনুরোধ জানিয়েছে। জেলেনস্কি চাইলে মস্কো আসতে পারেন বলে আমি তাকে জানিয়েছি। যদিও তিনি প্রশ্ন তোলেন এই বৈঠকের আসলে কোনো দরকার আছে কি, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। পুতিন আরো বলেন, যদি সমঝোতা সম্ভব না হয় তাহলে রাশিয়া সামরিকভাবে তার লক্ষ্য অর্জন করবে। এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান ৭টি দেশ ইতোমধ্যে পুতিন জেলেনস্কির মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে এবং জেলেনস্কি যে কোনো সময় সেই বৈঠকে রাজি। তবে তিনি অভিযোগ করেন পুতিন ইচ্ছা করে এমন প্রস্তাব দিচ্ছেন যা গ্রহণযোগ্য নয়। রাশিয়াকে শান্তি আলোচনায় সিরিয়াস হতে বাধ্য করতে হলে আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে হবে। ট্রাম্প নিজেও বলেছেন যুদ্ধবন্ধে তিনি পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের কথা ভাবছেন। ৩ বছর ধরে চলমান এই সংঘাত বন্ধে এটাই তার প্রধান উদ্যোগ। তবে মস্কো ও কিয়েভের মধ্যে এখনো কোনো শান্তি চুক্তির ভিত্তি দেখা যাচ্ছে না। রাশিয়া বলেছে তারা যেসব অঞ্চল দখল করেছে সেগুলো চুক্তির অংশ হতে হবে। অন্যদিকে ইউক্রেন স্পষ্টভাবে জানিয়েছে কোনো ভূখণ্ড ছাড় দেওয়া হবে না। মস্কো থেকে আল জাজিরার সাংবাদিক দোরসা জাব্বারির বিশ্লেষণ অনুযায়ী পুতিন মনে করেন ট্রাম্প প্রশাসন রাশিয়ার অবস্থান বোঝে এবং রাশিয়া আলোচনায় রাজি, তবে ইউক্রেনের দাবি মানতে বা নিরাপত্তা ছাড় দিতে তারা রাজি নয়। অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন তিনি বৃহস্পতিবার রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা ইতিবাচক সংকেত পাচ্ছি, তারা আমাদের নিরাপত্তা নিশ্চয়তা দেবে, এটা গুরুত্বপূর্ণ। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি পুতিনকে যুদ্ধ বন্ধ করতে আদৌ বাধ্য করতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষকরা এখনো নিশ্চিত না। কেননা পুতিন এর আগে আলাস্কার শান্তি বৈঠকের পরেও ইউক্রেনে হামলা চালিয়েছিলেন। এবার দেখা যাক ট্রাম্পের হুমকিতে কোনো কাজ হয় কিনা। মধ্যরাতের নীরবতা ভেঙে আচমকাই কেঁপে ওঠে তেল আবিবের আকাশ। কয়েক সেকেন্ডের মধ্যেই শহর জুড়ে বেজে ওঠে সাইরেন। মানুষ ছুটে যায় বাংকারে, কেউ দৌড়ে নামে আন্ডারগ্রাউন্ড শেল্টারে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র। আইডিএফ নিশ্চিত করেছে এই হামলায় তেল আবিব সহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় তীব্র সতর্ক সংকেত বাজতে শুরু করে। ইসরায়েলের আর্মি রেডিওর সাংবাদিক দরন কাদুত জানিয়েছেন মাত্র 1 সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয় হুতিদের এক শীর্ষ নেতা। প্রতিশোধ নিতেই এবার সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। তার ভাষায় গত সপ্তাহেও হুতিরা 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন পাঠিয়েছিল, কিন্তু সেগুলো সীমান্ত পেরোনোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবার তাদের ক্ষেপণাস্ত্র অনেক দূর প্রবেশ করতে পেরেছে।
দ্য জেরুজালেম পোস্টের বিশ্লেষণ বলছে, হুতিদের সর্বশেষ হামলায় নতুন ধরনের অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে। ক্ষেপণাস্ত্রগুলোতে যুক্ত করা হয়েছে ক্লাস্টার বোমা প্রযুক্তি। এর মানে হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেলেও তা মাঝ আকাশে ফেটে একাধিক ছোট বিস্ফোরণ ছড়িয়ে দেয়, যা ভূপৃষ্ঠে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। এর ফলে সতর্ক সংকেত বাজলেও শহরের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত 2023 সালের অক্টোবরে গাজা ইসরায়েলের ভয়াবহ হামলার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতিরা একের পর এক আক্রমণ চালিয়ে আসছে। শুরুতে তারা লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজ টার্গেট করলেও পরবর্তীতে সরাসরি ইসরায়েলের আকাশ সীমা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করে। এটি প্রথমবার নয়, তবে এইবার হামলার মাত্রা ও প্রযুক্তি আরও উন্নত এবং ঝুঁকিপূর্ণ। আইডিএফ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম এবং অ্যারো সিস্টেম সক্রিয় হয়ে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। তবুও ক্লাস্টার বোমার কারণে কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আতঙ্কে কয়েক মিনিটের মধ্যেই আশ্রয়কেন্দ্রে হাজার হাজার মানুষ ঢুকে পড়ে। গাজার মানবিক সংকট এরই মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 63,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় 1,61,000 মানুষ। ধ্বংসস্তূপে চাওয়া পরে প্রতিদিন উদ্ধার হচ্ছে অসংখ্য লাশ। হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত ঔষধ। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির দাবি তুললেও তেল আবিব তা মানছে না। বিশ্লেষকরা বলছেন, গাজার এই পরিস্থিতি ইয়েমেনের হুতিদের জন্য নতুন এক রাজনৈতিক সুযোগ তৈরি করেছে। তারা নিজেদেরকে ফিলিস্তিনিদের রক্ষক হিসেবে উপস্থাপন করছে এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে চাইছে। এ কারণে ইসরায়েলকে সরাসরি নিশানা করার মাধ্যমে তারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। এদিকে ইসরায়েলের রাজনৈতিক মহলেও এই হামলা নিয়ে আলোচনার ঝড় বইছে। কেউ বলেছেন হুতিদের সঙ্গে সরাসরি যুদ্ধক্ষেত্র খোলা উচিত, আবার কেউ মনে করছেন গাজার যুদ্ধ চলমান থাকায় এখন ইয়েমেন ফ্রন্টে জড়িয়ে পড়া ইসরায়েলের জন্য ভয়াবহ ভুল হতে পারে। আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র হুতিদের এই হামলার তীব্র নিন্দা জানালেও ইসরায়েলকেও অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখাতে পরামর্শ দিয়েছে। অন্যদিকে আরব বিশ্বের অনেক দেশ প্রকাশ্যে কিছু না বললেও জনমতের চাপ বাড়ছে ইসরায়েলের বিরুদ্ধে। সবশেষ বিশেষজ্ঞরা বলছেন, হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলা শুধু একটি প্রতিশোধ নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় হুমকি। ক্লাস্টার বোমার ব্যবহার নতুন এক মাত্রা যোগ করেছে, যা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন চরমে, তখনই ইসরায়েল নতুন এক শক্তি প্রদর্শন করল। মঙ্গলবার রাতে স্থানীয় সময় 10:30 কেন্দ্রীয় ইসরায়েল পামলাচিন বিমান ঘাঁটি থেকে সাবিত রকেটের মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হলো সর্বাধুনিক সামরিক গোয়েন্দা স্যাটেলাইট ওফেক 19। উৎক্ষেপণের পরপরই স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে তথ্য পাঠাতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিক সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস একে শুধু প্রযুক্তিগত মাইলফলক নয়, বরং শত্রুদের জন্য স্পষ্ট সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, আমরা সব সময় সব পরিস্থিতিতে আমাদের শত্রুদের নজরদারিতে রাখছি। কাটস আরও বলেন, এই সক্ষমতা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সহযোগিতার পথ খুলে দিতে পারে। তবে ইসরায়েল স্পষ্ট করেছে নিরাপত্তা আরও শক্তিশালী করতে মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত থাকবে। অর্থাৎ ওফেক 19 কেবল গোয়েন্দা স্যাটেলাইটই নয়, এটি আঞ্চলিক ভূ রাজনীতিতে ইসরায়েলের শক্তি প্রদর্শনের হাতিয়ার। Is to remove this threat, both the nuclear threat and the ballistic missile threat to Israel. তবে উৎক্ষেপণের মুহূর্তে রাজধানী তেল আবিব সহ আশেপাশের এলাকায় সাময়িক আতঙ্ক তৈরি হয়। আকাশে রকেট ছুটে যাওয়ার দৃশ্য দেখে অনেকে ভেবেছিলেন এটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অনেক পথচারী বিস্ময়ের সঙ্গে আকাশে ছুটে চলা আগুনের রেখা দেখতে থাকেন। প্রযুক্তিগত দিক থেকে ওফেক 19 এক অনন্য সক্ষমতা অর্জন করেছে। এটি একটি সিনথেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট, যা দিন রাত যে কোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম। 50 সেন্টিমিটারেরও ছোট বস্তু শনাক্ত করার ক্ষমতা রাখে এটি। অর্থাৎ ঘন মেঘ বা অন্ধকার রাতেও স্যাটেলাইটটি শত্রুদের গতিবিধি স্পষ্টভাবে নজরে আনতে পারবে। স্যাটেলাইটের পূর্ণ দায়িত্ব নেবে ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা শাখার বিশেষ ইউনিট 9900। এই ইউনিট মূলত ভিজুয়াল ইন্টেলিজেন্স বা চিত্রভিত্তিক গোয়েন্দা কার্যক্রমে বিশেষজ্ঞ। তাদের হাতে এই স্যাটেলাইটের তথ্য পৌঁছালে নজরদারি ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আইজ্যাক হার্স্ক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড্যানি গোল্ড এবং ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ এর প্রধান নির্বাহী বোয়াজ লেভি। অনুষ্ঠানে তারা এটিকে জাতীয় গর্ব এবং প্রযুক্তিগত অগ্রযাত্রার প্রতীক বলে অভিহিত করেছেন।
OPEC-19 প্রকল্প বাস্তবায়ন করেছে IAI এর মিসাইল ও স্পেস গ্রুপ, এল্টা গ্রুপ এবং MLM বিভাগ। রকেট ইঞ্জিন তৈরি করেছে টোমার লিমিটেড ও রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস। ফলে এটি পুরোপুরি ইসরায়েলি প্রযুক্তি ও সামরিক গবেষণার ফসল। এই উৎক্ষেপণ আসলে ইসরায়েলের দীর্ঘমেয়াদী মহাকাশ কর্মসূচির অংশ। এর আগের বছর মার্চে উৎক্ষেপণ করা হয়েছিল OPEC-13 ধারাবাহিক এই স্যাটেলাইট সিরিজ ইসরায়েলের সামরিক গোয়েন্দা শক্তিকে প্রতি ধাপে আরও উন্নত করছে। বিশ্লেষকরা বলছেন OPEC-19 শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে। আঞ্চলিক শত্রুদের উদ্দেশ্যে এটি এক ধরনের হুঁশিয়ারি। ইসরায়েলের চোখ সবখানেই আছে, গাজা, লেবানন, সিরিয়া কিংবা ইরান, যেখানেই হোক শত্রুর গতিবিধি আর গোপন থাকবে না বলছেন ইসরায়েলি প্রশাসন। তবে ইরানও পিছিয়ে নেই। কিছুদিন আগেই রাশিয়ার সাথে মিলে ইরান পাঠিয়েছে মহাকাশে তাদের নজরদারি স্যাটেলাইট। প্রায় 4 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত শহর, কোটি মানুষের বাস্তুচ্যুতি, ইউক্রেন যুদ্ধ এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সংকট। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা কখনোই বাতিল করেননি পুতিন। তবে একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন শান্তি চুক্তি না হলে মস্কো সামরিক উপায়ে নিজেদের লক্ষ্য অর্জন করবে। এই বার্তায় নতুন করে আলোচনায় এসেছে শান্তি বনাম যুদ্ধের ভবিষ্যৎ প্রশ্ন। চীন সফরের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাকে এ ধরনের বৈঠকের কথা বলেছিলেন। আমি বলেছি হ্যাঁ, সম্ভব। জেলেনস্কি মস্কো এলে বসা যাবে। এতে নতুন করে আলোচনায় এসেছে রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ নেতৃত্বের মধ্যে কি তবে সত্যি বৈঠকের সম্ভাবনা তৈরি হচ্ছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আলাস্কায় পুতিন এবং হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে আলাদা বৈঠক করেছেন। তার চেষ্টায় জেনেভাকে সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে প্রস্তাব করেছে জার্মানি। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। পুতিন বলেন, যদি সুড়ঙ্গের শেষে আলো দেখা যায় তাহলে চুক্তির মাধ্যমে যুদ্ধ থামানো সম্ভব। তবে যদি সেটা না হয় আমাদের সামরিক পথেই এগোতে হবে। এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে রাশিয়ার জন্য 4 দখলকৃত অঞ্চল ছাড়াই শান্তির একমাত্র মূল শর্ত। অন্যদিকে কিয়েভ বলছে ভূখণ্ড ছেড়ে দিয়ে কোনো চুক্তি করবে না ইউক্রেন। পুতিনের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি বলেন, 7 দেশের পক্ষ থেকে প্রস্তাব আসার পরও পুতিন অগ্রহণযোগ্য শর্ত সামনে আনছেন। তার দাবি, এভাবে রাশিয়া সবকিছু ঝামেলাপূর্ণ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। বাইরের চাপ ছাড়া রাশিয়া আলোচনায় আগ্রহী হবে না। মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদক দোরসা চাব্বারি বিশ্লেষণ করে বলেন, পুতিন যুদ্ধের সমাপ্তি নিয়ে নিজের ভিশন তুলে ধরেছেন। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন রাশিয়ার অবস্থান বুঝছে। তবে কিয়েভের দাবির কাছে মস্কো কখনোই নতি স্বীকার করবে না। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জানিয়েছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার খসড়া প্রস্তুত হয়েছে। আগামী দিনগুলোতে ইচ্ছুকদের জোট এটিকে অনুমোদন করবে। এর মানে কিয়েভকে দীর্ঘমেয়াদী সহায়তার বার্তা দিতে চাইছে ইউরোপ। চীন সফরে পুতিন অংশ নেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার কিম জং উন সহ 26 দেশের নেতা এতে যোগ দেন। একই মঞ্চে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিন ঘিরে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজও দেখেন পুতিন। এদিকে পুতিনের বক্তব্যের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন শিগগিরই তিনি ফোনে কথা বলবেন পুতিনের সঙ্গে। তার ভাষায়, যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিন জানেন আমি কোথায় দাঁড়িয়েছি। তার সিদ্ধান্ত যেটাই হোক আমরা হয় খুশি হব নয়তো অসন্তুষ্ট হব। আর যদি খুশি হতে না পারে তাহলে অনেক কিছুই ঘটতে দেখবেন। একই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও আশাবাদী, ট্রাম্পের সঙ্গে তার বৈঠক বাস্তবতা তৈরি করবে। তিনি ডেনমার্ক সফরে বলেন, আমরা যুক্তরাষ্ট্র থেকে একটি ব্যাকস্টপ পেতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। পুতিনের বৈঠকের সম্ভাবনা কি সত্যি শান্তির আলো দেখাচ্ছে, নাকি এটি কেবল কৌশলগত বার্তা? রাশিয়া যেখানে দখলকৃত অঞ্চল ছাড়তে রাজি নয় আর ইউক্রেন যেখানে ভূখণ্ড নিয়ে আপোষ করতে প্রস্তুত নয়, সেখানে 2 নেতার বৈঠক আদৌ যুদ্ধ থামাতে পারবে কি? বিশ্লেষকদের মতে যতদিন না বড় শক্তিগুলো একসঙ্গে চাপ সৃষ্টি করছে ততদিন এ যুদ্ধ থামা কঠিন। দক্ষিণ ক্যারিবীয় সাগরের গভীর নীল পানিতে হঠাৎই ছুটে চলা একটি স্পিডবোট, আকাশের ওপরে ঘুরছে ড্রোন, সমুদ্র জুড়ে টহল দিচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ। মুহূর্তের মধ্যেই প্রচন্ড বিস্ফোরণ, আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো নৌযান। মাত্র কয়েক সেকেন্ডেই সমুদ্রে ভেসে ওঠে 11 জনের লাশ। এই দৃশ্যই এখন আলোচনার কেন্দ্রে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন নৌকাটি মাদক বহন করছিল এবং নিহতরা ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাংয়ের সদস্য। তবে এই ঘটনা ঘিরে উঠেছে নানান প্রশ্ন। সন্দেহের ভিত্তিতে এমন নির্মম হামলা কতটা বৈধ? হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প ঘোষণা দেন, আমরা মাত্র কয়েক মিনিট আগে একটি নৌযান গুলি করে ধ্বংস করেছি। নৌযানটিতে অনেক মাদক ছিল আর এই অভিযানই শুধু শুরু। প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে ভেনেজুয়েলা থেকে, তাই অভিযান চলবে অব্যাহতভাবে। এই অভিযানের ফুটেজও প্রকাশ করেছেন ট্রাম্প নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ভিডিওতে দেখা যায় সমুদ্রের ওপর দিয়ে দ্রুতগামী একটি স্পিডবোট হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ছে। ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি, নিহতরা ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া নামের অপরাধী চক্রের সদস্য। সংগঠনটিকে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। ট্রাম্প আরও অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেই এই গ্যাং নিয়ন্ত্রণ করেন। তবে ভেনেজুয়েলার সরকার এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রী ফ্রেদ দি ন্যানজো পাল্টা দাবি করেছেন, ট্রাম্পের শেয়ার করা ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি হতে পারে। যদিও রয়টার্স প্রাথমিক বিশ্লেষণে কোনো কারসাজির প্রমাণ পায়নি। তারা জানিয়েছে ভিডিওটির আরও গভীর যাচাই চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পেন্টাগন এখনো পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। নৌকায় কী ধরনের মাদক ছিল, কত পরিমাণ ছিল বা অভিযান কিভাবে পরিচালিত হয়েছে, এসব প্রশ্ন এখনো অজানা। এ কারণে সমালোচকরা বলছেন, পুরো ঘটনাটি নিয়ে অস্বচ্ছতা রয়ে গেছে। মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানের তীব্র সমালোচনা করেছে। তাদের ভাষ্য, মাদক বহনের সন্দেহ মাত্রই কাউকে গুলি করে হত্যা করার কোনো আইন নেই। ওয়াশিংটন অফিস অন লাতিন আমেরিকার ডিফেন্স ওভারসাইটের পরিচালক অ্যাডাম আইজ্যাকসন এক্সে লিখেছেন, মাদক বহনের সন্দেহ মানেই মৃত্যুদণ্ড নয়। এ অভিযানের মাধ্যমে আবারও আলোচনা এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন। ট্রাম্প প্রশাসন সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে 7টি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে। সেখানে আছেন 4500-এরও বেশি নাবিক ও মেরিন সেনা। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রস্তুতি কেবল মাদক চক্র মোকাবিলার জন্য নয়, বরং লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ। সমালোচকরা আরও প্রশ্ন তুলেছেন, যদি সত্যিই নৌকাটিতে মাদক থাকত, তবে কেন সেটিকে আটক করে ক্রুদের গ্রেফতার করা হলো না? কেন আন্তর্জাতিক আদালতের সামনে প্রমাণ হাজির করা হলো না, বরং একেবারে ধ্বংস করে দেওয়া হলো পুরো নৌযান ও এর আরোহীদের? এই প্রশ্নগুলোই এখন আলোচনার কেন্দ্রে। ভেনেজুয়েলার অভ্যন্তরে এই হামলা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র এভাবে সার্বভৌম দেশের ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। মাদুরো প্রশাসনের দাবি, ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্যে ভুয়া তথ্য ব্যবহার করছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার প্রভাব শুধু ভেনেজুয়েলা আমেরিকা সম্পর্কেই নয়, বরং পুরো ক্যারিবীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতেও পড়বে। লাতিন আমেরিকার অন্য দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে কিভাবে দেখবে, সেটিই বড় প্রশ্ন। সবশেষে যা স্পষ্ট, এটি শুধু মাদক বিরোধী অভিযান নয়, বরং ট্রাম্প প্রশাসনের ক্ষমতা প্রদর্শনের একটি বার্তা। তবে সমালোচকরা মনে করেন, সন্দেহের ভিত্তিতে প্রাণঘাতী হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনকে প্রশ্নবিদ্ধ করছে। চলতি বছরের মে মাসে সীমান্তে বড় ধরনের সংঘর্ষে জড়ায় উপমহাদেশের দুই শক্ত প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই সংঘর্ষে চরম গোয়েন্দা ব্যর্থতার পরিচয় দেয় ভারত। এ সময় পাক বিমান বাহিনীর হাতে অন্তত 6টি যুদ্ধ বিমান হারায় নয়াদিল্লি। অন্যদিকে আকাশ প্রতিরক্ষায় চরম দুর্বলতার মুখে পড়ে পাকিস্তানও। তবে এবার নিজের অজান্তেই পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ এক গোয়েন্দা তথ্য প্রকাশ করে দিয়েছে ভারত। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর উপর নির্মিত একটি ডকুমেন্টারি ফিল্ম প্রকাশ করতে গিয়ে একটি ভারতীয় টিভি চ্যানেল কিছু সময়ের জন্য ভুলক্রমে পুরো দেশের মধ্যে যেসব জায়গায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা আছে তার একটি বিস্তারিত মানচিত্র দেখিয়ে ফেলে। যদিও তারা তা দ্রুতই সরিয়ে ফেলে, তবে এর মধ্যেই ভারতের এই আকাশ প্রতিরক্ষা মানচিত্র ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
প্রকাশিত ফুটেজে দেখা যায় ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম তথা IACCS এর একটি সচিত্র মানচিত্র প্রকাশ পায়। IACCS মূলত ভারতের বহুস্তর ভিত্তিক একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে ভারতের পুরো আকাশ সীমায় সার্বক্ষণিক আকাশ নজরদারি নিশ্চিত করা যায়। এর কাজ মূলত রাডার, সেন্সর, স্যাটেলাইট ও অন্যান্য সেন্সর নেটওয়ার্ককে একীভূত করে একটি রিয়েল টাইম এয়ার সিচুয়েশন পিকচার তৈরি করা। IACCS এর মাধ্যমে আকাশ প্রতিরক্ষায় যুক্ত ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগ ও ভারতীয় নৌবাহিনীর মধ্যে দ্রুত তথ্য আদান প্রদান ও যৌথ অভিযান পরিচালনা করা হয়। IACCS শত্রুপক্ষের বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। ভারতের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে রাডার ইন্টিগ্রেশন, যা স্থলভিত্তিক ও মোবাইল রাডার, এয়ারবোর্ন ওয়ার্নিং সিস্টেম ও অন্যান্য সেন্সরের ডেটা একত্রিত করে থাকে। এছাড়া রয়েছে ডাটা ফিউশন, যা বিভিন্ন উৎস থেকে আসা তথ্যকে ফিল্টার ও যাচাই করে একক ও নির্ভুল এয়ার পিকচার তৈরি করে। আরও রয়েছে রিয়েল টাইম কমান্ড ও কন্ট্রোল, যার মাধ্যমে এয়ারবেস, কমান্ড হেডকোয়ার্টার এবং জাতীয় পর্যায়ের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নির্দেশ জারি করা যায়। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ফাইবার অপটিক নেটওয়ার্ক, স্যাটেলাইট লিঙ্ক এবং এনক্রিপ্টেড ডেটা লিঙ্ক ব্যবহার করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়। এছাড়াও IACCS এর রয়েছে স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রু শনাক্ত হলে দ্রুত ইন্টারসেপ্টর বিমান, সারফেস টু এয়ার মিসাইল বা এন্টি এয়ারক্রাফট গান মোতায়েনের নির্দেশ পাঠাতে পারে। IACCS এর পুরো সিস্টেমটি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে, যাতে একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাকি নেটওয়ার্ক কাজ চালিয়ে যেতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।